রাতভর বৃষ্টিতে আবার পানি বাড়তে শুরু করেছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। এদিকে কুমিল্লায় গোমতী ও শালদা নদীর বাঁধ ভাঙনে আজও প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ফেনীতে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৫০ গ্রামে বানের পানি। এর মধ্যে গোমতী ও শালদা নদীর বাঁধের ভাঙনে বাড়ছে বন্যার বিস্তৃতি। এক সপ্তাহে বেশি সময় ধরে তলিয়ে আছে ১৪ গ্রাম ও নাঙ্গলকোটের শতাধিক গ্রাম। আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। রাতভর বৃষ্টিতে বন্যার অবনতি হয়েছে নোয়াখালীতে। নতুন করে ভিড় বাড়তে শুরু করেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। সরকারি হিসেবে ৮২৬টি আশ্রয় কেন্দ্রে ১.৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও অসংখ্য মানুষ বাড়িঘর ছেড়ে উঠেছেন আত্মীয় স্বজনের বাড়িতে। প্রথম আমাদের খাবারের একটু সমস্যা ছিল, এখন আমরা শুকনো খাবার পর্যাপ্ত পাচ্ছি। বিভিন্ন সংস্থা আসছে, প্রাইভেটলি, ব্যক্তিগতভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে। প্রথম দিকে আমাদের সমস্যা ছিল, আমরা পানি ছিল, নৌকা ছিল না। এখন আমরা নৌকা সংগ্রহ করতে পেরেছি। আমাদের চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে বেশ কিছু নৌকা এসেছে। এখন আমাদের এই কাজটা একটু সহজ হচ্ছে। লক্ষ্মীপুরেও রাতভর বৃষ্টিতে শনিবারের তুলনায় ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি বেড়েছে লোকালয়ে। পানিবন্দী প্রায় ৭.৫ লাখ মানুষ। এছাড়া শুক্রবার বিকেল থেকে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তি বেড়েছে। ফেনীতে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। এক একটা ওয়ার্ডে মনে করেন আপনার ৩-৪ ফুট পানি আজকে রাত্রে অতিরিক্ত জমে গেছে। অনেক বাড়ি পানিতে ভাসি গেছে এবং কি চলাচল করতে অনেক অসুবিধা হইতেছে। এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকতে শুরু করেছে চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ অংশে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে ৫০,০০০। এছাড়া ফরিদগঞ্জ উপজেলায় সেচ প্রকল্পের বেড়িবাঁধ উপচে ৬ দিন ধরে জলাবদ্ধতায় নাকাল অর্ধলক্ষাধিক মানুষ। এখানে ২৪ থেকে ২৫ পরিবার আমরা এখানে আসছি। ওদের পরিবারে ৫ জন আছে, ওদের আমরা কোনো দিকে যাইতে পারি না, আমাদের রান্না খানা সব বন্ধ। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাওয়াদিঘি হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। করাইয়া হাওড় অঞ্চলেও শত শত ঘরবাড়ি তলিয়েছে। পরিস্থিতি বিবেচনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, প্রতিবেদনে যেমনটি দেখলাম যে গোমতী ও শালদা নদীর বাঁধের ভাঙনে বন্যার বিস্তৃতি বেড়েছে। যারা আশ্রয়হীন মানুষ রয়েছেন তাদের উদ্ধারে কোনো তৎপরতা রয়েছে কি? কুমিল্লাতে বন্যার পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গোমতী নদীর ভাঙার পর থেকে কিন্তু কুমিল্লায় বন্যা শুরু হয়। পরবর্তীতে আবার শালদা নদীরও বাঁধ ভাঙে। অর্থাৎ উত্তরে গোমতী, উত্তরে শালদা নদী, দক্ষিণে গোমতী নদী, এই দুই নদীর ভাঙনের কারণে এখন বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার ২টি উপজেলার ১৫০ গ্রাম কিন্তু প্লাবিত। প্রতিটি এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন গ্রামে এই মুহূর্তে পানি প্রবেশ করছে। আমি যখন এই জায়গাটিতে আছি, এটি গোমতী নদীতে যখন প্রথম পানি আসে, তো সেই সময় থেকে কিন্তু এই বাজেহুরা গ্রামটি প্লাবিত ছিল। এখন এই গ্রামের যে প্রধান রাস্তা, এই যে রাস্তাটির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির চিত্র যদি আমরা একটু দেখাই, তাহলে বোঝা যাবে যে বানের পানির যে স্রোত, সেই স্রোত কারণে আসলে অন্যান্য জায়গাগুলোর কি অবস্থা। ঠিক এরকম ভাবেই কিন্তু বন্যা কবলিত প্রতিটি জায়গার রাস্তাঘাট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা গতকালও দেখেছি যে ভাঙন যে জায়গাটিতে হয়েছে সেই জায়গা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বাক্সিমূল গ্রামে, সেখানের রাস্তা কিন্তু পানির তোরে ভেসে গেছে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বন্যার শুরু থেকেই যেটি জানতে পেরেছিলাম যে কুমিল্লাতে নৌকা এবং স্পিড বোটের সংকটের কারণে যেসব দুর্গত এলাকা আছে সেই এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। কারণ অনেক দুর্গত এলাকা আছে যেখানে এখনো পর্যন্ত কেউই যেতে পারেনি। খাদ্য, পানি বা ঔষধ কিছুই কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি, কারণ নৌকা এবং স্পিড বোটের যে অপ্রতুলতা, সে কারণে। আর স্বেচ্ছাসেবিকরা আমাদেরকে যেটি জানিয়েছে যে কুমিল্লাতে যারাই দুর্গত এলাকায় ত্রাণ দিতে আসবেন তারা যেন নৌকা এবং স্পিড বোট সাথে করে নিয়ে আসেন, তাহলে তারা সময় মতো আসলে যাদের প্রয়োজন আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ পৌঁছাতে পারবেন, না হয় কিন্তু সেই ত্রাণগুলো পৌঁছাতে পারবেন না। আর আমি এই মুহূর্তে আছি গোমতী নদীর যে বাঁধ ভেঙেছে সেই বুড়বুড়িয়া এলাকার কাছাকাছি। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম কিংবাজিহুরা থেকে বুড়বুড়িয়া যেখানে ভাঙন হয়েছে সেই জায়গাটিতে সেনাবাহিনীর লোকজন এসে এখানে অতিরিক্ত যে লোকজন আছে তাদেরকে সরিয়ে দিয়েছে। তারা কিন্তু বারবার বলছে যে দীর্ঘদিন বাঁধে পানি লেগে থাকায় এই বাঁধটি কিন্তু নাজুক অবস্থায় আছে। এই বাঁধের উপর যদি কোনো ভারী যানবাহন চলে তাহলে কিন্তু বাঁধটি আবার ক্ষতিগ্রস্ত হয়ে নতুন করে কিন্তু ভাঙন তৈরি হতে পারে। আর এখনো পর্যন্ত গোমতী নদীর যে স্রোত, সেই স্রোতের কিন্তু এই বিন্দুমাত্র কমেনি, বরং
স্রোতের পরিমাণ বাড়তি থাকার কারণে কিন্তু নদীর বাঁধ থেকে মাটি খসে পড়ছে এবং অনেকে কিন্তু আতঙ্কিত হচ্ছেন যে কোনো কারণে আবারও বাঁধ ভাঙা যায় কিনা। এই শঙ্কা নিয়ে কিন্তু কুমিল্লার মানুষজন আসলে এই মুহূর্তে বসবাস করছে। একদম যখন কুমিল্লার বিবির বাজার থেকে শুরু করে একেবারে গোমতীর শেষ পর্যন্ত যতটুকু গিয়েছে সেই জায়গার মানুষজন কিন্তু প্রতিদিন রাতে শঙ্কা নিয়ে ঘুমায় যে কখনো কোনো বাঁধ ভাঙা পড়ে কিনা। তবে মানুষের আসলে প্রত্যাশা করছে যে যারা দুর্গত আছেন তাদের জন্য যেন পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পাঠানো হয়। তো এই ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। তানভীর আমাদের সাথেই থাকবেন। এবারে নোয়াখালীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, রাতভর বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির কতটুকু অবনতি হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? নোয়াখালীতে রাতভর বৃষ্টির কারণে নয়, শুধু আজকে সকাল থেকেও কিছুক্ষণ পরপরে ভারী বৃষ্টি হচ্ছে, এতে করে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। সব জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি পৌর এলাকা থেকে খবর পাচ্ছি যে জোয়ারের উচ্চতা, পানির উচ্চতা বেড়েছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবন্দী মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। আমি এখন আছি নোয়াখালী সদর উপজেলার একটি আশ্রয়কেন্দ্র, যেটি সরকারের 908টি যে আশ্রয়কেন্দ্রের কথা সরকারিভাবে বলা হয়েছে সেই তালিকার মধ্যে নেই, অথচ এরকম অসংখ্য আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষকে রাখা হয়েছে। আমি যদি একটু দেখাই, এই আশ্রয়কেন্দ্রটিতে গত প্রায় 10 দিন থেকে প্রায় শতাধিক মানুষকে, নারী পুরুষ বিশেষ করে নারী এবং শিশুরাই রয়েছে এখানে, খাওয়ানো হচ্ছে এবং তারা থাকছেন এখানে, তাদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। এটি মূলত একটি কামাল কমপ্লেক্স নামে একটি বেসরকারি মাদ্রাসা মূলত। তো এই মাদ্রাসা আবাসিক মাদ্রাসা বহুতল হওয়াতে এর প্রতিটি কক্ষ এখন ছেড়ে দেওয়া হয়েছে বানবাসী লোককে রাখার জন্য এবং এখানে আশ্রয় দেওয়া হয়েছে। ক্রমেই এদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত লোকে আসুক এখানে রাখা যাবে এবং এদেরকে যথাযথভাবে, এদের ভাষায় ওনারা বলছেন যে এটিকে মেহমানদারি, এরা মেহমান, এদেরকে যথাযথভাবে মেহমানদারি করা হবে। প্রতি বেলায় এদেরকে মাছ মাংস খাওয়ানো হচ্ছে এবং যার যা কিছু দরকার, যদি ওষুধ দরকার হয় ওষুধ দেওয়া হচ্ছে এবং শিশুদের যেমন খাওয়া দরকার তেমনটাও খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বয়স্কদের জন্য যা দরকার তা করা হচ্ছে। শুধু এই কামাল কমপ্লেক্স না, নোয়াখালীর আনাচে কানাচে অসংখ্য ব্যক্তি উদ্যোগগুলো এখন চোখে পড়ার মতো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই এলাকার মানুষগুলো বিভিন্ন জায়গাতেই যার যা কিছু সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে লোকজন এবং এতে করে এই যে আশ্রিত মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। তবে সরকারিভাবে আরও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এলাকায় পৌঁছানো দরকার, বিশেষ করে দুর্গম এলাকাতে যেখান থেকে প্রচুর পানির কারণে মানুষ এইদিকে কর্তৃপক্ষ বিশেষ নজর দিবে, এটাই আমাদের প্রত্যাশা। বন্যা পরিস্থিতির খবর শুনছিলাম সহকর্মীদের কাছে। এদিকে পানি নামতে থাকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে ভুক্তভোগীরা। তবে বিভিন্ন স্থানে সড়ক ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে বন্যার পানি নামায় ক্ষয়ক্ষতি স্পষ্ট হতে শুরু করেছে। দীঘিনালায় 750 হেক্টর জমির আমন চারা, 90 হেক্টর আউশ এবং 139 হেক্টর সবজির ক্ষেত নষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যায় ঘরে ফিরছে মানুষ। তবে হাওড়া নদীর বাঁধসহ অন্তত 8টি স্থানে সড়ক ধসে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সব কার্যক্রম এখনও চালু হয়নি। চট্টগ্রামে 4টি উপজেলায় উঁচু এলাকার পানি নামতে শুরু করেছে, তবে নিচু এলাকায় এখনও পানি রয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে প্রায় 14,000 মানুষ। হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কারে ব্যস্ত ভুক্তভোগীরা। তবে ফসলি জমি নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। বন্যায় ডুবে আছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রায় সব গ্রাম। পানিবন্দী মানুষগুলো ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন শহরের দিকে। আবার অনেকে শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে। যতদূর চোখ যায় কেবল পানি, আর সেই পানি পার হয়ে বানভাসী মানুষের স্রোত শহরের দিকে। দুর্ভোগ থেকে কিছুটা মুক্তির চেষ্টা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ছাগলনাইয়া উপজেলার দুর্গত এলাকার মানুষজন 4 দিন ধরে পানিবন্দী। ঘরবাড়ি সব পানিতে ডুবে আছে। যারা সুযোগ পাচ্ছেন মাইলের পর মাইল হেঁটে ছুটছেন শহরের দিকে। মিরসরাইয়ের করের হাট হয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। ফাতলা পুকুর শাশুড়ির জন্য গেছিলাম ছাগলনাইয়া থানা। এখন ওদিকে পানি মানে আমার মাথার উপরে। আমি মুরু পুকুর পারবার পরে এ পর্যন্ত পানি, এটা
পুরোটা ডুবে গেছে। মাদ্রাসার ওইখানে খালা শাশুড়ি ছিল, ওদের সাথে দেখা করছি আশ্রয় কেন্দ্রে, ওদের সাথে দেখা করে শাশুড়ির জন্য যাইতেছিলাম, কিন্তু যাইতে পারিনি। কদ্দু অল্প আইসি নৌকাত করি, আবার গাড়িতে, আবার নৌকায়, আবার কদ্দুর হাঁটি, এভাবে আইসি। আজকে কয়েকদিন ঘরে ওষুধ নাই, একমাত্র খানা বাদ দিয়ে ওষুধের জন্য আইসি। ওষুধের এরকম দরকারি ওষুধ, মানে ওই ওষুধ না হলে আমাদের মানে রুগী মাথায় তাড়িয়েন না। অনেকেই আবার শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে, নিরাপদ আশ্রয় নিতে চান স্বজনদের। এর মধ্যেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে অনেককেই। মানুষের যে অবস্থা খুবই খারাপ, বিগত 50 বছরে কিন্তু এরকম পানি এখানে উঠে নাই, যতটুকু আমরা মুরব্বীদের থেকে শুনছি আর কি। আর এখানে এখন পর্যন্ত যে মানে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু পাচ্ছি না, কেউ পায়নি। যতগুলো মানুষ আছে সবাই কিন্তু নিজ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিছে। ছাগলাইয়া পৌরসভার ভিতরে ছিলাম, উপজেলার সামনে ছিলাম। আমি যেখানে ছিলাম সেখানে পানি ছিল না, তারপরও মানে আপনার যাতায়াতের ব্যবস্থার কারণে আটকে গেছে, অসুস্থ বাচ্চা, সেজন্য এখন বাড়িতে যাচ্ছি আর কি। ফেনীতে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী, বন্যায় ক্ষতিগ্রস্ত 4 লাখের বেশি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চতুর্থ দিনের মতো গণত্রাণ কর্মসূচি চলছে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ত্রাণ পৌঁছে দিতে ভিড় করেন অনেকেই। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করেও ত্রাণ নিয়ে আসছেন মানুষ। বিপুল পরিমাণে ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী বিরামহীনভাবে কাজ করছে। মাঝে মধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা। রাতেও চলেছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। টিএসসির প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করে ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা গ্রহণ করেছে শত শত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় বন্যা শুরুর পরেই ত্রাণ বিতরণ শুরু করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই সংগঠনের ব্যানারে কাজ করছেন 1000-এর বেশি স্বেচ্ছাসেবী। ত্রাণ হিসেবে শুকনো খাবারের পাশাপাশি ভারী খাবার পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। হালকা খাবার হিসেবে বিতরণ করা হচ্ছে খেজুর, চিড়া, চিনি ও বোতলজাত পানি। এছাড়া দেয়া হচ্ছে চাল, ডাল, তেল ও লবণ। বিতরণ করা হচ্ছে মোমবাতি, দিয়াশলাইও। আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মীরা সরাসরি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। তবে যেসব দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব নয়, সেখানে সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ পৌঁছে দিচ্ছে সংগঠনটি। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে আনসার সদস্যরা। সকালে রাজধানীর দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় নানা ধরনের স্লোগানও দেন তারা। পরে সচিবালয়ের দিকে চলে যান আনসার সদস্যরা। তাদের বিক্ষোভের কারণে পুরো সড়ক জুড়ে দেখা দেয় যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে সকালে আনসার ভিডিপির মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি কার্যক্রম শুরু করেছে। আনসার প্রতিনিধিদের অবিলম্বে কমিটিতে যোগ দেওয়ারও নির্দেশ দেন তিনি। আমরা চাচ্ছি এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা সেই 11 তারিখ থেকে এ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে 3-4 দিন ধরে আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশের সাধারণ আনসার সদস্য কর্মবিরতি দিয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ একাধিক ব্যক্তির নামে আরও 6টি হত্যা মামলা নিতে বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে 5টি ছাত্র আন্দোলন এবং একটি পিলখানায় বিদ্রোহের ঘটনার মামলা। যাত্রাবাড়ী থানা 3টি এবং উত্তরা পশ্চিম, তেজগাঁও ও হাতিরঝিল থানায় এসব মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শনির আখড়ায় টিসিবির পণ্য বিক্রেতা মোহাম্মদ ইউসুফ সানোয়ারের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, অটোরিকশা চালক বাবু মোল্লাকে গুলি করে হত্যা, 2009 সালে পিলখানা বিদ্রোহে তৎকালীন বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় মামলার আবেদন। নিহত ব্যক্তিদের স্বজনেরা এসব মামলার আবেদন করেছেন। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলা নিতে থানাগুলোকে নির্দেশ দেন। আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য রয়েছেন। সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর শান্তিনগর এলাকার এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন তিনি। শনিবার রাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ ১০৫ জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ৫ই আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এমপি ও নেতা। তাদের বেশ কয়েকজনকে গত কয়েকদিনে নানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ১ মাসেরও বেশি সময় রাজধানীর সরকারি ৩ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ২৭৫ জন। এদের কেউ দিনমজুর, ড্রাইভার কিংবা সবজি আড়তের কর্মী। দীর্ঘদিন কর্মহীন থাকা এসব মানুষ জানেন না কবে কাজে ফিরতে পারবেন তারা। উপার্জন বন্ধ থাকায় বিপাকে পড়েছে দরিদ্র পরিবারের অন্য সদস্যরাও। আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ১ মাস ধরে ভর্তি কাভার্ড ভ্যান চালক নূর করিম। একটি নিট কম্পোজিট কারখানার কর্মী নূর করিম ১৯ জুলাই সাভার বাসস্ট্যান্ডের সামনে গুলিবিদ্ধ হন। আবার কবে কাজে ফিরতে পারবেন জানা নেই তার। একটা চোখ গেছে, এই অবস্থায় তো ড্রাইভিং করা ক্রিটিক্যাল। ডাক্তার এইভাবে বলেও না যে আমি ড্রাইভিং করে খেতে পারবো বা আমি ভবিষ্যতে কি করব। একই হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন খুলনার দিনমজুর আব্দুস সাত্তার ও মিরপুরের সবজির আড়ত কর্মী শরীফ। ৮ জন মানুষ সংসারে, কে কামাই করে খাওয়াবে? আর ছোট ছোট বাচ্চারা ৮ জন, আমার কামাই করার আর লোক নেই। আমাদের তো কর্মস্থান বন্ধ, আমরা সরকারি খাওয়ান খাইতেছি, কিন্তু আমাদের নিজেদের কি যে পরিস্থিতি বা আমাদের আগামী ভবিষ্যৎ কিভাবে যাবে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে কবে বাড়ি ফিরতে পারবেন জানা নেই কারখানা শ্রমিক মুফাইল হোসেনের। জানি না আর কতদিন বসে থাকবো, বসে থেকে চলবে কিনা আমার পরিবারটা, অনেক কষ্টের ভিতরে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রায়োরিটি লিস্টে প্রথমে হচ্ছে ওনাদেরকে চিকিৎসা দিয়ে যত দ্রুততার সাথে এবং সম্পূর্ণ না হলেও আংশিকভাবে যদি আমরা ওনাদেরকে সুস্থ করে তুলি, ওনারা ওনাদের আবার কর্মজীবনে যদি ফেরত যেতে পারেন, এটাই আমাদের চাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী, পঙ্গু ও চক্ষু হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ২৭৫ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ইমন মিয়ার মা রেহানা বেগম। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি। নিহত আহাদুলের মাও চুপ হয়ে গেছেন। ছেলে স্মৃতি নিয়েই কাটছে সময়। সন্তান নিহতের ঘটনায় মামলাও করেনি তারা। বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। রাজধানীর মেরুলবাডার আলিফনগর, এখানেই 2 রুমের বাসায় ভাড়া থাকেন মুজিবুর রহমান ও কল্পনা আক্তার দম্পতি। তাদের ছেলে মোহাম্মদ আহাদুন 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আফতাবনগরের গেটে গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় আহাদুনের মরদেহ। একটি কারিগরি স্কুলে 10ম শ্রেণীতে পড়তো সে, পাশাপাশি করত ইলেকট্রিক কাজ। স্বজনরা জানান, মারা যাওয়ার 3 দিন পর আহাদুনের মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেল মর্গে। ওই যে মেরুল বাসের আড়তটা আছে না, বাসের আড়ত গাইলে তারুণরা জিগাইতেছি, ওইখানে 9টার সময় হয়েছে গোলাগুলি করছে, কারেন্ট বন্ধ করিয়া উঠাতে হেলিকপ্টার দিয়ে পানি মারছে, এই গরম পানি, আর বিজিবি আর পুলিশে দিনের মতো গেছি গেলার মধ্যে বিদায়। আর কি কেউ আপনারা আমার ইতিহাস অন্তত স্মৃতি নেই, বাচ্চা আছি। ছোট ছেলে ইমনকে হারিয়ে বাকরুদ্ধ মা রেহানা বেগম। একটু পরপরই মোবাইলে দেখেন ইমনের ছবি। 19 জুলাই নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ হন হোটেল কর্মী ইমন মিয়া। ঢাকা মেডিকেলে 3 আগস্ট মারা যান তিনি। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব ছিল তার উপর। ওই মনে তো গুলি লাগছে, কি বলেন? হ্যাঁ, দ্রুত আসেন। পরে আমি গেলাম, যাওয়ার পরে যাই দিই আমার বাইরে মানে সুই দিয়ে, মানে ব্লাড বন্ধ করা সুই দিছে, আর এই একটা ব্যথা কমার সুই দিছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত কমপক্ষে 758 জন নিহত হয়েছেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন: 37 দিন পর চালু মেট্রো রেল, আপাতত বন্ধ মিরপুর 10 কাজীপাড়া, ভাঙচুরকারীদের বিচারের আশ্বাস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিতে নিহত হন লক্ষ্মীপুরের এইচএসসি পরীক্ষার্থী সাদ আল আফনান। ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে বাড়ি ছাড়া আফনানের মা। মামলা তুলে নিতে আসছে হত্যার হুমকি। লক্ষ্মীপুরের ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সাদ আল আফনান। 4 আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি ছোড়ে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। গুলিবিদ্ধ আফনানকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় 75 জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও 700 জনকে আসামি করে মামলা করেন নিহতের মা। তবে এরপর থেকেই মামলা তুলে নেয়ার জন্য আসছে চাপ, দেয়া হচ্ছে হুমকিও। আমাদেরকে টাকা দিবে মামলা উঠে নেওয়ার জন্য, প্রত্যেকের নাম কেটে দেওয়ার জন্য। ওরা নিরপরাধ, কেউ আমার ছেলেরও হত্যা করে। এবার আমি বাসায় থাকতে পারতেছি না, আবার বলছে বাসায় আমার আগুন লাগাই দিবে। আমি ভিতরে তালা দিয়ে বসে থাকি। ওনারা এখন বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পালিয়ে বেড়াচ্ছেন, তো এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। আসলে একজন সাধারণ ছাত্র, সে স্বৈরাচার পতনের জন্য গিয়ে সে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। পুলিশ বলছে, মামলা তুলে নিতে হুমকির বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ওনাকে হুমকি যদি দিয়ে থাকে, কারা দিছে ওদের সম্পর্কে আমরা তথ্য নেব, এবং উনি যদি আমাদেরকে স্পেসিফিক কোনো মোবাইল নাম্বার বা এরকম ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দেয়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আন্দোলনকারীদের উপর গুলির ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমরা নিজেরা সবাই উপস্থিত হয়েছি। সকল হত্যাকাণ্ডের বিচার করবেন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন 4 শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 সপ্তাহ পর সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে শুরু হয়েছে জরুরি সেবা কার্যক্রম। আপাতত পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চলছে। পর্যায়ক্রমে চালু হবে সব সেবা। 5 আগস্ট ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলায় 2টি ডেস্ক বসিয়ে দেয়া হচ্ছে জরুরি সেবা। সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে 4তলা ভবনের বেশিরভাগ অংশ জুড়েই এখনও ভাঙচুর আর অগ্নিসংযোগের চিহ্ন। ভবনের নিচতলায় 2টি সার্ভিস ডেস্ক থেকে চালু করা হয়েছে জরুরি সেবা কার্যক্রম। 2 সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ সুপারের কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন জরুরি সেবা পায়নি সিলেটবাসী। 20 আগস্ট থেকে সীমিত পরিসরে পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে। দ্রুত সব সেবা চালুর দাবি তাদের। এই কাগজপত্রগুলো জ্বালানিতে গিয়া এখন মানে একটু ভোগান্তিত বা একটু লেটও আমরা পড়ছি। ইম্পর্টেন্ট কাগজপত্র ডকুমেন্টগুলো আছিল, সো এগুলো জ্বলি গেছে। সো তারা এগুলো আবার নতুন করে প্রিন্ট করবো। প্রিন্ট করিয়া যারারও আবেদন বা রিলেটেড যত কাজগুলো আছিল, সো ওগুলো আবার পুনরায় চালু করার সিদ্ধান্ত। আর তারা আশ্বাস দিচ্ছেন যে আগামী সপ্তাহ থেকে পুনরায় সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাব। কর্মকর্তারা জানান, পুলিশ সুপার কার্যালয়ে ব্যাপক ক্ষতি হওয়ায় সব সেবা এখনই চালু করা যাচ্ছে না, আর পুলিশ লাইন্স থেকে চালানো হচ্ছে দাপ্তরিক কাজ। পুরোপুরি কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে সংস্থার কাজ শেষে, কিন্তু আমরা জরুরি যে পরিষেবাগুলো আছে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং চাকরি ভেরিফিকেশন, এগুলো আমরা সর্বপরিসরে শুরু করেছি। আশা করি সেবা প্রার্থী যারা আছেন, তারা যদি পুলিশ সুপার কার্যালয়ে আসেন, সেই সেবাগুলো পাবেন। ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি সংস্কারের জন্য পুলিশ সদর দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তবে কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা এখনো বলতে পারছে না কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 37 দিন পর চালু হলো মেট্রো রেল। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়ে প্রথম ট্রেন। তবে সংস্কার শেষ না হওয়ায় আপাতত মিরপুর 10 কাজীপাড়া স্টেশন বন্ধই থাকছে। এদিকে দীর্ঘ বিরতির পর চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। যোগাযোগ উপদেষ্টা বলেছেন, গুরুত্ব বিবেচনায় একে জরুরি সেবার আওতায় আনা হবে। অবশেষে আবারও চালু হলো মেট্রো রেল। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে ভিড় স্টেশনে। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকায় মিরপুর 11 ও শেওড়াপাড়ায় ছিল বাড়তি চাপ। 37 দিন পর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাসিত নগরবাসী। বেশি স্বস্তিতে অফিস যাত্রীরা। আগামীতে যেন চলাচলের সমস্যা না হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল সে আহ্বান। এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলোর উপরে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা থাকবে সবসময়, প্রত্যাশা থাকবে। মতিঝিল সচিবালয় যাই প্রতিদিনই, অনেক কষ্ট হচ্ছে আমাদের। 10 নম্বর থেকে আমরা যেতাম, 10 নম্বর এখন বন্ধ, এই জন্য 11 নম্বর থেকে আসলাম। আমাদের সকলেরই দায়িত্ব যে এটা যেন বন্ধ না হয় এবং এগুলি রক্ষণাবেক্ষণ আমাদের সকলেরই দায়িত্ব।
পরে আগারগাঁও স্টেশনে আসেন যোগাযোগ উপদেষ্টা। সাংবাদিকদের জানান, চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে মেট্রো রেলকে জরুরি সেবা ঘোষণা করা হবে। আর বন্ধ থাকা মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন প্রসঙ্গে বলেন, 1 বছরের কম সময়ে চালু হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই বিকেল 5টা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের অন্যান্য উৎসের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ দামে আদানির বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। দেশীয় উৎপাদন সক্ষমতা ও চাহিদার বিবেচনায় যা দরকার ছিল না বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে বিদ্যুৎ খাতের কেনাকাটা চুক্তিতে বিদায়ী সরকার ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থকে গুরুত্ব দিয়েছে, যার পুনর্মূল্যায়ন জরুরি। গত বছর মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডায় নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি শুরু হয়। আদানির ১৬০০ মেগাওয়াটের কেন্দ্র থেকে ২০২২-২৩ অর্থবছর বিদ্যুৎ কেনা হয় গড়ে ১৪ টাকার বেশি দামে। অন্যদিকে ভারতের আরও ৪ উৎস থেকে যে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয় তার গড় দাম ছিল ৮ টাকার নিচে। নিজস্ব ১০,০০০ মেগাওয়াট বাড়তি উৎপাদন সক্ষমতা বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল বরাবরই। এতে ক্যাপাসিটি চার্জ ও বৈদেশিক মুদ্রা খরচের চাপ বেড়েছে বলে মত বিশ্লেষকদের। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা এইভাবে বাইরে না করলেও চলতো। আমরা নিজস্ব সম্পদ ব্যবহার থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে মূল পরিকল্পনাকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং গোষ্ঠীর স্বার্থের বিবেচনায় একের পর এক প্রকল্প যে নেওয়া হয়েছে, তার কারণেই কিন্তু এই সেক্টরের আজকে এই নাজুক অবস্থা। গত অর্থবছর দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পিডিবি প্রতি ইউনিট ১৩ থেকে ১৬ টাকায় বিদ্যুৎ কিনেছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম কমে $১০০ ঘরে। এই মুহূর্তে কয়লার গড় খরচ, ফুয়েলের খরচ ৬০ টাকা পার কিলোওয়াট আওয়ার, আর ক্যাপাসিটি পেমেন্ট ৩ টাকা পার কিলোওয়াট আওয়ার। সো ১০ টাকা হচ্ছে টোটাল উৎপাদন খরচ। বিদ্যুৎ উৎপাদনের যে কমার্শিয়াল মডেল আছে, চুক্তি যেগুলো আছে, সেগুলো কিভাবে অপটিমাইজ করা যায় সেগুলো চিন্তাভাবনা করে করা উচিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া দাঁড়িয়েছে $২২০ কোটি, যার মধ্যে ভারতের আদানির কাছেই $৭০ কোটি। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর মোদী সরকার ভারতেও আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়ে বিধিমালা সংশোধন করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহেও নগদ টাকা উত্তোলনের সীমা বহাল রাখল বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলা যাবে ব্যাংক হিসাব থেকে। শনিবার দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে সর্বোচ্চ ৩ লাখ টাকা তোলার সুযোগ ছিল। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও এখনও ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকা পরিবহনে নিরাপত্তার শঙ্কা আছে। এছাড়া ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ বাড়লে ব্যাংক খাত অস্থিতিশীল হতে পারে। এই কারণে নগদ টাকা উত্তোলনের সীমা আরোপ করে আসছে বাংলাদেশ ব্যাংক, যা প্রতি সপ্তাহেই বাড়ছে। ৪ লাখ টাকা পর্যন্ত নগদ তোলার সীমা থাকলেও যে কোনো পরিমাণ অর্থ স্থানান্তর করা যাবে অনলাইন ও চেকের মাধ্যমে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে জ্বালানি তেল সরবরাহকারী ৬টি বিদেশি প্রতিষ্ঠানের পাওনা $৪৮৩ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৫,৫০০ কোটি টাকার বেশি। কয়েকটি প্রতিষ্ঠান ৩ মাসেও তাদের পেমেন্ট বুঝে পায়নি বলে জানা গেছে। চলতি মাসের শুরুতে বিপিসির কাছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর পাওনা ছিল $৫০৪ মিলিয়ন। ১৪ আগস্ট বকেয়া বেড়ে দাঁড়ায় $৫৩৩ মিলিয়ন। তখন বকেয়া পরিশোধের চাপ সামলাতে বিপিসির শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়াল সভা করেন। বিপিসি সূত্রে জানা গেছে, ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকলেও ডলার সংকটের কারণে সময়মতো পেমেন্ট করা যায়নি। তারা জানায় রোববার রূপালী ব্যাংক $১৭ মিলিয়ন পরিশোধ করবে। অন্যান্য ব্যাংকের মাধ্যমেও বকেয়া পরিশোধের চেষ্টা চলছে। বকেয়ার কারণে জ্বালানি তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বিপিসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে আরও $৩০০ কোটি ঋণ চাইবে বাংলাদেশ। সেপ্টেম্বরে চলমান ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি মূল্যায়নে সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। তখন আনুষ্ঠানিকভাবে বিদ্যমান $৪৭০ কোটি ঋণের আওতায় আরও ঋণ চাইবে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এমন তথ্য জানা গেছে। সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কার চায়।
আশা করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে এসব সংস্কারে আইএমএফ সহযোগিতা করবে। অক্টোবরে আইএমএফের বার্ষিক সভায় অতিরিক্ত ঋণের প্রস্তাব অনুমোদন হতে পারে। সংবিধানের ১১৬তম অনুচ্ছেদে অবৈধ ঘোষণার দাবিতে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। ওই অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণের দায়িত্ব রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে। রিট আবেদনে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠান নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বলা হয়, সংবিধানের এই ধারার ফলে রাষ্ট্রপতি অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল ও পদোন্নতির মতো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এর মাধ্যমে রাষ্ট্রের নির্বাহী বিভাগ বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতে পারে। রিটকারীদের দাবি, এই অনুচ্ছেদের সাহায্যে বিচার বিভাগে হস্তক্ষেপ করে সংবিধানের মূল কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পরোক্ষভাবে বিচারকদের শৃঙ্খলা বিধি বাস্তবায়নের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের হাতে দেয়া হয়েছে বলেও দাবি রিটকারীদের। রোহিঙ্গা অনুপ্রবেশের ৭ বছরেও প্রত্যাবাসনে রাজি করানো যায়নি মিয়ানমারকে। নেপিদোর সঙ্গে একাধিক বৈঠকের পর শুরু হয়েছিল তালিকা যাচাই বাছাই। তবে ঠিক তখনই মিয়ানমারের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাধার মুখে পড়ে ফেরানোর চেষ্টা। এ অবস্থায় নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদেরকেই উদ্যোগী হতে বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মিয়ানমার সেনাবাহিনী দমনপীড়নে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সে দেশের রোহিঙ্গা জনগোষ্ঠী ফের বাংলাদেশে ঢুকতে শুরু করে। জাতিসংঘের হিসেবে সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা, বর্তমানে যা ১২.৫ লাখ। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের লক্ষ্য নিয়ে অনেকটা এগিয়ে ছিল দুই দেশ। তবে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের সাথে চলমান যুদ্ধে প্রত্যাবাসনের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। দেশের জন্য খুব খারাপ লাগছে, চলে যেতে ইচ্ছে করছে। আমাদের যদি স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দেয় তাহলে আমরা চলে যাব। এখনো সেখানে মিয়ানমারের জান্তা সরকার পালিয়ে বাংলাদেশে চলে আসছে, আমরা সেখানে কোথায় যাব? এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রত্যাবাসন নিয়ে আসার কোনো সংবাদ আপাতত নেই। রোহিঙ্গাদের নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের আন্তরিক হতে হবে। রোহিঙ্গারা যদি মনে করে যে তাদের কোনো দেশ নাই, তাহলে তো এটি একটি ভয়াবহ বিপর্যয় হবে তাদের জন্য, তাদের পরবর্তী জেনারেশনের জন্য, তাদের জন্যে, তাদের সন্তানদের ভবিষ্যতের জন্যই রিপাট্রিয়েশন প্রয়োজন। রোহিঙ্গা অনুপ্রবেশের ৭ বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।